ওকে, তো এখন এই পেজের যে 9, 10, 11, 12 এবং 13, এই পাঁচটা ম্যাথ পাঁচটা ম্যাথ কিন্তু প্রতিটাই 2022-23 সালে, মানে আমাদের আমাদের ভর্তি পরীক্ষার সময় এই বিশ্ববিদ্যালয় কিন্তু আসছিল। এর মধ্যে চারটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো এখন সেম টাইপের তোমার চারটা ম্যাথ কিন্তু রাজশাহী ভার্সিটিতে আসছে। এখন রাজশাহী ভার্সিটিতে এগুলা কিন্তু মানে এক প্রশ্নে চারটা সেম ক্যাটাগরির ম্যাথ কিন্তু দেয় না। রাজশাহী ভার্সিটিতে চারটা শিফটে এক্সাম হয়, মানে একদিনে চারটা এক্সাম হয় রাজশাহী ভার্সিটিতে, চারটা শিফটে। চারটা নাকি তিনটা, আমি শিওর না, কারণ রাজশাহীতে আমি এক্সাম দেই নাই। তো এইগুলা হয়তো চার শিফটের, মানে চারটা ভিন্ন ভিন্ন যে এক্সাম হয়েছে তোমার প্রতিটাতে একটা করে এই টাইপের ম্যাথ আসছে। তো এগুলা পারার জন্য খুব কিছু জানা লাগে তা না, নর্মাল একটা সূত্র, W = SBM, জাস্ট এই সূত্রে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো আসতেছে ওইটা জাস্ট একটু তোমার মাথায় রাখতে হবে। এখন তুমি এগুলো প্র্যাকটিস করো, তাহলে হ্যান্ড ক্যালকুলেশন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আরো অনেক কিছুই তো শিখেছিলাম হ্যান্ড ক্যালকুলেশন, বিশেষ করে পাওয়ারের জিনিসগুলা ভালোভাবে শিখবা। তারপর দশমিক, যে কত দ্বারা গুণ দশমিক বামে সরবে নাকি ডানে সরবে, পাওয়ারে কত পরিবর্তন করলে দশমিকের কি চেঞ্জ হয়, এগুলো শিখে যাবে। ওকে, আর এটা হচ্ছে চট্টগ্রাম। আমি রাজশাহী চট্টগ্রাম একটা তো আর কি পরীক্ষা দেইনি। ওকে, তুমি মানে ভালোভাবে একটু পড়ালেখা করো, যাতে ঢাকার যেগুলো ভার্সিটি আছে, যেমন জগন্নাথ ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আছে, এরপরে ঢাকায় আর আর কি আছে, বুয়েট আছে, আমাদেরটা আছে, বুটেক্স, এবং আর তিনটা মনে হয় মেডিকেল, সরি চারটা মেডিকেল আছে। তো এই পড়ালেখা এমন ভাবে করবা যাতে, মানে যদি ভর্তি পরীক্ষা নিয়ে সিরিয়াস থাকো আর কি, তাহলে ঢাকার ভার্সিটি গুলোতে চান্স পাওয়ার বেশি ট্রাই করবো। ওকে, এখন এইটা মানে আসলে ঢাকায় থাকা আর কি অন্যরকম একটা জিনিস। আমি আমি ঢাকায় থাকবোর জন্য আমি বাইরের ভার্সিটি গুলোতে পরীক্ষাই দেইনি। ওকে, আর এইটা পারবা না, এই শেষের দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, জাস্ট ঘনমাত্রা বের করবা। এই পারবা না এগুলা, এই 14, 15? পারবো। ওকে, এগুলো সহজ কিন্তু। আর এই টাইপের হ্যান্ড ক্যালকুলেশন তোমার সব জায়গায় লাগবে। যেমন এই যে তোমার গুচ্ছভুক্ত যেগুলো বিশ্ববিদ্যালয়, মানে আমাদের সময় তো 24টা বিশ্ববিদ্যালয় একসাথে এক্সাম হয়, তো এখন হয়তো দুই একটা গুচ্ছ থেকে বের হয়ে আসছে। এখন এই বছর থেকে হয়তো ইন্ডিভিজুয়াল এক্সাম নিবে, যেমন জগন্নাথ অলরেডি সার্কুলার দিয়ে দিয়েছে। জগন্নাথ কিন্তু আগে গুচ্ছে ছিল, এখন নাই। তারপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি আগে আগে গুচ্ছে ছিল, এখন নাই। এরকম আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটি তোমার গুচ্ছের মধ্যে নাই। সো এখন আগে যে তোমার এমনিতে ভার্সিটি গুচ্ছ হইতো, তারপর 7 থেকে 8টা বাংলাদেশে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় আছে। আমাদের কুড়িগ্রামও রিসেন্টলি একটা চালু হয়েছে, বাট এখনো ক্লাস অথবা কোনো কার্যক্রম হয়তো শুরু হয় নাই। এগুলা মিলে একটা এই যে তোমার তোমার কৃষি গুচ্ছ হয়। তারপর রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা এবং জাহাঙ্গীরনগর, এগুলা আগে ইন্ডিভিজুয়াল এক্সাম নিত আলাদা আলাদা দের এই ক্যাম্পাসে, এইগুলা এক্সাম। তারপরে মেডিকেল এক্সাম, এইগুলাতে কোথাও কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো এইভাবেই প্রিপেয়ার থাকতে হবে এক্সামের জন্য। এবং এই যে এতদিন পড়ানোর মধ্যে যা যা হ্যান্ড ক্যালকুলেশন শিখাইছি, ওইগুলো তোমার যদি মাথায় থাকে, আসলে এগুলো তো মাথায় থাকার জিনিস না, এগুলো প্র্যাকটিস করলে এমনিতে মানে চলে আসে আর কি। সো এগুলা পারলেই আর কোনো ধরনের হ্যান্ড ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, আচ্ছা, এখন এইখানে এইখানে কিছু ম্যাথ আছে, আমরা তো এগুলো অলরেডি সলভ করে আসছি। আচ্ছা, তারপরও কয়েকটা সলভ এখানে করি। ওকে, এখন এখানে পিপিবি, এখন পিপিবি থাকলে কোন এককে নিয়ে যাওয়া লাগবে বলো?
পিপি হচ্ছে মিলিগ্রাম পার আবার বললো, শুনি নাই। মিলিগ্রাম পার লিটারে। না, পিপিপি থাকলে মিলিগ্রাম পার লিটার, পিপিপি থাকলে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার, আর হ্যাঁ হ্যাঁ। পিপিএম থাকলে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। ওকে, তো এখন এইখানে তোমার এস দেওয়া হচ্ছে এত মোলারে। এই যে এই টাইপটা, এই পড়ে যাও, মানে পড়ে যাও বলতে এই টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে গ নম্বরে একটা দেখবা যে শিওর আসবে, খুবই সিম্পল ম্যাথ, 3 নম্বর পাও খুবই ইজি, আর এমসিকিউতে তো আসবেই। আচ্ছা, এখন এই মোলার মানে কি? মোল পার লিটার। সো এখন এটাকে তোমার নিতে হবে মাইক্রোগ্রামে। সো মাইক্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য তো প্রথমে গ্রাম, গ্রাম থেকে মাইক্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য আবার কি করা লাগবে? হুম, বলো। ইয়ে, টেন আচ্ছা, নেট সমস্যা কার, তোমার না আমার? আমি তো শুনতে পারতেছি না আসলে। আচ্ছা, এটা হচ্ছে মোল ডিভাইড বাই 1 লিটার। সো এখানে মোল থেকে আমরা প্রথমে নিয়ে যাব গ্রামে। সো মোল থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আণবিক ভর দ্বারা গুণ, যেহেতু সোডিয়াম কার্বনেট 106, আণবিক ভর দ্বারা গুণ করার পরে এটা চলে আসছে গ্রামে। এখন আবার এখন গ্রাম থেকে এটাকে মাইক্রোগ্রামে নিয়ে যেতে হবে, তো কত দ্বারা গুণ করা লাগবে? টু দি পাওয়ার 1000 দ্বারা। মাইক্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ। টেন ইনভার্স কিউব। কি? আবার বলো, শুনি নাই। 10^2? না, কিউব। কিউব কেন? আমি তোমাকে না লিখে দিলাম এইখানে হচ্ছে যে মাইক্রো দ্বারা কত বোঝায়, মাইক্রো দ্বারা কত বোঝায়। ইনভার্স 6। হ্যাঁ, তো 10^6 গ্রাম। তাহলে এখন এখন তুমি মাইক্রোগ্রাম থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য 10^6 দ্বারা গুণ। এখন তুমি যদি উল্টাটা করো যে গ্রাম থেকে মাইক্রোগ্রামে নিয়ে যাও, তাহলে তো 10^6 দ্বারাই তো গুণ করা লাগবে। গ্রাম থেকে মাইক্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য 10^6 দ্বারা করা লাগবে না? তো হ্যাঁ এটা তোমার গুণ হবে 10^6 দ্বারা, মাইক্রোগ্রাম এত লিটার। সো এটা আসে 5.3 ইন্টু 10^6 মাইক্রোগ্রাম পার লিটার। আচ্ছা, এখন মাইক্রোগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপি বি। সো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন এখানে যে বলছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ নির্ণয় করো। ওকে, এখন তুমি 10% যে দেওয়া, এখন এই যে আমরা 10% ইউজ করে কোন একক আসবে বলো তো? আমরা যদি শুধুমাত্র 10% ইউজ করি, এখান থেকে কোন একক আসবে? এখান থেকে মোল লিটারে আসবে শুধু। হুম। মোল পার লিটারে আসবে। হ্যাঁ, এখান থেকে আসবে মোল পার লিটার, এরপরে মোল পার লিটার থেকে তারপর তারপর পিপিএম এ নিয়ে যাওয়া লাগবে। ওকে, তো এখন
10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এখানে তোমার কি বোঝায়? ডাব্লিউ কত? 10 গ্রাম। ভি কত? 100 মিলিলিটার। আর আণবিক ভর আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40। তাহলে এস হবে কত? ডাব্লিউ ডিভাইড বাই ভি এম। ডাব্লিউ হচ্ছে 10, ভি হচ্ছে 0.1 লিটার, এম হচ্ছে 40। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো তো, এই যে ক্যালকুলেটর ছাড়া? এটা বলো দেখি। এটার অ্যান্সার বলো, ক্যালকুলেটর এটা ছাড়া বলো। হবে 0.25। না, 0.2 হবে না। হবে না? হুম, কেন বলেছি? উম, না, বলেছি তো। 10, ভুলে গেলাম। বুঝতেছো না? 2.5 হবে। হ্যাঁ, এটা হবে 2.5। এটা তো সহজ জিনিস। এইখানে তোমার 1/4, তুমি যদি শূন্য শূন্য বাদ দাও 1/4, আর সামনে একটা 0.1, সো 1/4 এর জন্য আসছে 0.25, আমরা তো বললাম। আর নিচে একটা 0.1, সো 0.1 দ্বারা ভাগ করলে কি হয়, আমরা তো একটু আগেই তো শিখলাম যে দশমিক হুম, এক ঘর ডানে সরে যাবে, মানে 2.5। আমি ওইভাবে করি। ওকে। তো এগুলা মানে খুব মানে তাড়াতাড়ি এগুলা মাথায় নিয়ে আসতে হবে আর কি। তো এটা কোন এককে আসছে? এটা আসছে মোল পার লিটার এককে। এখন এইখান থেকে কোন এককে নিয়ে যাওয়া লাগবে? এখান থেকে হচ্ছে মিলিগ্রাম। হ্যাঁ, এখন এইখান থেকে মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য যে কি কি করা লাগবে বলো তো? বলো। 10 ইনভার্স কিউব দ্বারা গুণ করা। এই 2.5 কে? 2.2। এই 2.5 কে গুণ করা লাগবে? এটা তুমি হ্যাঁ, কি যে বুঝো নাই যে মিলিগ্রাম পার লিটারে নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা, মানে মিলিগ্রামটা কই থেকে আসে মূলত? মিলিগ্রাম তো আসে গ্রাম থেকে। সো তুমি তো এখানে গ্রামই তো নাই, তুমি তুমি আগে মিলিগ্রামে কিভাবে নিয়ে যাবা? ওরে, তো আগে এখানে এখানে আগে তোমার কিসে নিয়ে যেতে হবে? তুমি মিলিগ্রামে নিয়ে যাও, অথবা মাইক্রোগ্রামে নিয়ে যাও, অথবা ন্যানোগ্রামে নিয়ে যাও, যেখানে নিয়ে যাও। তোমার আগে তো গ্রাম নিয়ে আসতে হবে। সো এইখান থেকে গ্রাম নিয়ে আসার জন্য কি করা লাগবে? আণবিক ভর দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, তো এটার এর আণবিক ভর কত? 40। এখন এটা কোন এককে আছে? এই 40 দ্বারা গুণ করার পরে? গ্রাম। হ্যাঁ, এখন এখন এখান থেকে মিলিগ্রাম, সো গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য এই যে কি লাগবে? 10 ইনভার্স কিউব দ্বারা গুণ করা লাগবে। এক জিনিস বারবার ভুল করতেছো কেন? এইখানে হচ্ছে তোমার মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য 10 ইনভার্স 3 দ্বারা গুণ। আর গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য তো উল্টা। তোমার গ্রাম একক বড় নাকি মিলিগ্রাম বড়? গ্রাম। হ্যাঁ, তো তুমি গ্রাম থেকে যদি মিলিগ্রামে নিয়ে যাও, তো তুমি 10 ইনভার্স 3 দ্বারা কেন যে ইয়ে করবে? তুমি গুণ করবে 1000 দ্বারা বা 10 ইনভার্স 3 দ্বারা। তো এটা এখানে কি হবে? এটা হবে 10 ইনভার্স 3। এখন গুণ করার পরে এটা কোন এককে আসছে? এখন মিলিগ্রাম। এটা আসছে মিলিগ্রামে। এখন এরপরে নিচে আসছে 1 লিটার। এখন এটা এটা বলো, এই পুরো ম্যাথটাই কিন্তু ক্যালকুলেটর ছাড়াই
করা যায়। এটা কি হবে? 2.5 × 40, এটা গুণ করলে কত হয়? 10। কত হয়? হ্যাঁ। 2.5 × 40, না, ও 10 40 হয়। আছে। না না, হবে না। 4 5 100 হবে। না, এটা হবে 100। আর আর এইখানে আরেকটা এক্সট্রা তোমার 10⁻³ 100 মানে 10⁻², আর এখানে 10⁻³ মিলে কত হবে? 10⁻5। আর এটা একক আছে মিলিগ্রাম পার লিটারে। সো মিলিগ্রাম পার লিটারকে আমরা কি লিখতে পারি? পিপিএম। এখন কি সমস্যা হবে পিপিএম আর পিপিপি তে? না। আচ্ছা, এটার অ্যান্সার বের করো তো দেখি। এই যে তোমার 3 নম্বরটা। এটার অ্যান্সার বের করো। হয় নাই এখনো? দাঁড়াও অল্প। সহজ তো, এটা তো 1 মিনিটেই হয়ে যায়। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এই যে কি হবে? 56। হ্যাঁ, তো এইটা বের করতে পারলে তো আর আর কিছু লাগতেছে না তো। আচ্ছা, করো দেখি। এটা কি হবে? 5600। হ্যাঁ, এটা পিপিএম এককে আসে তোমার 5,600, এত পিপিএম। ওকে। এখন 4 নম্বরটা। এখন 4 নম্বরটা হচ্ছে 150 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমনের জন্য এত HCl। ওকে, আগে তাহলে বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, এগুলো যে প্রশমন বিক্রিয়া সেটা তো এই, জানো আশা করি। এটা কি ক্ষার আর এটা অ্যাসিড। অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় যে কি কি উৎপন্ন হয় বলো তো? লবণ, হ্যাঁ, এখানে লবণ হবে পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। ওকে, দেখো এখানে কিন্তু সমতা করার কোনো দরকার নাই, সবগুলো সমতা অবস্থাতেই আছে। এখন যেহেতু সবগুলো সমতা অবস্থাতেই আছে, তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে তোমার প্রশমিত করে 1 মোল HCl। ওকে, তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য 1 মোল HCl দরকার। ওকে, এখন এখানে প্রশ্নে কি বলছে? 150 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমনের জন্য 200 ml 0.1 মোলার HCl লাগলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। আচ্ছা,
আচ্ছা, এখন এইখানে এই যে খেয়াল করো, এর মোল সংখ্যা, মানে তোমার প্রশমন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এর মোল সংখ্যা সেম না HCl এর মোল সংখ্যা। হুম। ওকে, তাহলে আমরা এখানে যে কি লিখতে পারি, হ্যাঁ। যে N1 ইজ ইকুয়াল টু N2, এটা লেখা যায় না তোমার? N1 ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আর N2 ধরো HCl এর। আর আমরা যে একটু আগে একটা সূত্র লিখে দিয়েছিলাম না, N ইজ ইকুয়াল টু S ইন্টু V, এখানে S কি? S হচ্ছে ঘনমাত্রা। ওকে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার ঘনমাত্রা দেয়া নাই। আচ্ছা, আমরা এটা লিখি S1 V1, আর এটা লিখি S2 V2। এই সূত্রটা তো এই যে তো বুঝছো যে এটা কই থেকে আসলো। ওকে, এখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড S1 তো দেওয়া নাই, ভি দেওয়া কত? ভি দেওয়া আছে 150 ml। S2 অর্থাৎ HCl এ দেওয়া কত? সরি, ভি দেওয়া আছে 200, আর এস দেওয়া কত? 0.1। এখন দেখো এই যে এখানে দুইটাই কিন্তু মিলিলিটারে লেখা। এখন তুমি চাইলে মিলিলিটারও লিখতে পারো অথবা লিটারও লিখতে পারো, কারণ এখানে আমি যদি লিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করি, দুই দিক থেকে আলটিমেটলি 1000 চলে যাবে। সো এখানে অ্যান্সারের কোনো চেঞ্জ হবে না। বুঝছো তো এটা না? তুমি এটা মিলিলিটারও রাখতে রাখতে পারো অথবা লিটারেও নিয়ে যাইতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, S1 তাহলে এখানে কি হবে? S1 আসবে 200 ইন্টু 0.1 ডিভাইড বাই, তাহলে এটা আসতেছে 0.133। এখন এটা কোন এককে আসছে বলো তো? আমাদের S2 কোন এককে দেয়া ছিল এখানে খেয়াল করো। S2 মানে HCl এর ঘনমাত্রা দেয়া ছিল মোলার এককে, তাহলে এটা এর অ্যান্সারও আসবে মোলার এককে। তাহলে এটা হচ্ছে মোল পার লিটার। ওকে, এখন এটাকে তোমার নিয়ে যেতে বলছে কিসে? ppm এ। সো এখন উপরে হচ্ছে এত মোল, মোল থেকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আণবিক ভর দ্বারা গুণ। সো এইটা আমরা কার এখানে ঘনমাত্রা বের করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। এখন আসছে গ্রাম এককে, গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ, আর নিচে 1 লিটার, আর তাহলে এটা আসছে মিলিগ্রাম এককে। তাহলে এটার অ্যান্সার হবে 5333.33 মিলিগ্রাম পার লিটার, অথবা এত ppm। এটা বুঝছো? হুম। ওকে, এরপরে বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিডের বোতলে 86% W/W সালফিউরিক অ্যাসিড বলে চিহ্নিত আছে। এর ঘনত্ব এত গ্রাম পার সেন্টিমিটার কিউব দেয়া থাকলে এর মোলারিটি কত হবে? আচ্ছা দেখো এখানে W/W, তো এটা তো মানে পড়ানো হয় নাই। আচ্ছা, এটা ম্যাথের মাধ্যমে এটা এই যে শিখে রাখো। এখন W/W মানে হচ্ছে যে, আচ্ছা ধরো এটা, এখন যদি তোমার দেয়া থাকে যে 10% W/W, এখন 10% W/W দ্বারা আসলে বোঝায়, আচ্ছা দেখো W/V মানে এই যে তোমার কি ছিল বলতো? 100 মিলিলিটারে তোমার ধ্রুবক আছে এই তোমার কত গ্রাম না?
এটাই তো ছিল। আর তোমার ভি ছিল দ্রবণের আয়তন, মানে 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে কত গ্রাম, এটা দ্বারাই তো ডাব্লিউ বাই ভি বুঝাইতো। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ দ্বারা তাহলে এখানে কি বুঝাবে? 100 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 10 গ্রাম, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। সতেরোশো সাতাশি গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন এখানে ম্যাথটা এই যে এখানে খেয়াল করো যে 86% ডাব্লিউ বাই ডাব্লিউ সালফিউরিক অ্যাসিড, এটা দ্বারা বোঝায় যে 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 86 গ্রাম। ওকে, এটা সহজ জিনিস। আচ্ছা, এবং এটা রো দেওয়া আছে এত। আচ্ছা, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 কেজি পার মিটার কিউব। না না, উল্টা বললাম না, কি আছে দাঁড়াও, এটা একটু চেক করি। 1 কেজি আর 1 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা যদি গ্রামে নেই এখানে হবে 1000। আর এটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে নিলে 10⁻², এর উপরে কিউব মানে 10⁻³ উপরে 10⁻³ ধরো। সেন্টিমিটার কিউব কেন লিখলাম, এটা তো মিটার। তাহলে প্লাস এটা হচ্ছে 10⁻⁶, তাহলে এটা আসলো গ্রাম পার সেন্টিমিটার, গ্রাম পার মিটার 100। তাহলে এটা হবে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা দ্বারা বোঝায় যে 1 কেজি পার মিটার কিউব সমান হচ্ছে 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন তাহলে আমার আহ, গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে আমি যদি এটাকে তোমার কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে চাই, তাহলে এই যে কি করতে হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব উল্টাই দাও, তাহলে এটা হবে 1000 কেজি পার মিটার কিউব। এটা তো বুঝছো আশা করি যে উল্টাই দিলে এইরকম হচ্ছে। তাহলে এটা হবে 1787 না, আমি যদি এটাকে তোমার কেজি পার মিটার কিউবে নিয়ে যাই মানে 1000 দ্বারা গুণ। এটা আশা করি এটা বুঝছো। ওকে, এখন রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি, এই সূত্র তো জানো। আরে ধর, এইখানে হবে তোমার কেজি পার মিটার কিউব। ওকে। আচ্ছা, রো দেওয়া এখানে এই যে কত, ডাব্লিউ, আর এখানে ভি তো 1 সেন্টিমিটার কিউব। অ্যাসিড দ্রবণের ভর 86%। ওকে,
আচ্ছা, এটা এইভাবে নিয়ে যাওয়ার হয়তো প্রয়োজন পড়বে না। আচ্ছা ধরো এটাকে, আমি যদি এটাকে আরেকভাবে বুঝি, আচ্ছা এটার অ্যান্সার দাও যে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব এইখানে মানে এটার এটার আসলে মানে কি? মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোন বস্তুর ভর এই কত? 1 গ্রাম না? এইটার বাংলা ভাষাতে এইটাই যে এক হুম। এক সেন্টিমিটার কিউব আয়তনের কোন বস্তুর বা কোন দ্রবণের ভর হবে 1 গ্রাম। বুঝছো তো এটা না? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, রো, আসলে রো এর এইখানে ট্রান্সফরমেশনটা হয়তো দরকার ছিল না। আচ্ছা যাই হোক, এটা শিখে রাখো এমনিতে। তাহলে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের ভর কত বলো তো? 1 সেন্টিমিটার কিউব দ্রবণের ভর হচ্ছে 1.87, সরি 787 গ্রাম। এটা তো ক্লিয়ার। তাহলে আমরা যদি এখানে হুম। 1000 সেন্টিমিটার কিউব নেই, এটা কত হবে? জাস্ট নর্মালি 1000 দ্বারা গুণ। ওকে, এর ঘনত্ব দেওয়া। আচ্ছা, আচ্ছা এইগুলা এই যে তোমার ঘনত্বের একক গুলা এখানে এখানে মুছে দিলাম। এগুলোর এখানে কোনো দরকার নাই আসলে। এগুলো এমনিতে শিখে রাখবা কিন্তু, এগুলো লাগবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা যে এখানে 10% ডাব্লু বাই, সরি 86% ডাব্লু বাই ডাব্লু দেওয়া মানে 100 গ্রামে হচ্ছে যে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে 86 গ্রাম। 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড 86 গ্রাম, তাহলে 1787 গ্রাম দ্রবণে এইটা আছে 86, 1787 ভাগ হবে 100 দ্বারা। ওকে, তো এটা হবে এখানে 1536.82 গ্রাম। ওকে, এখন আমরা এটা পাইলাম 1000 সেন্টিমিটার কিউব এই যে দ্রবণে আমাদের কি পরিমাণে দ্রব্য আছে। আচ্ছা, এখন এই যে এটার মোল সংখ্যাটা বের করো, যে 1536, এটা হচ্ছে ডাব্লিউ এর মান। আর সালফিউরিক অ্যাসিডের জন্য আণবিক ভর হচ্ছে কত? 99। হুম। 98 না এটা। ওকে, সো এটা ভাগ করলে পাবা 15.68, এত মোল। আচ্ছা, এখন এইখানে কি বের করতে বলছে? এখানে বলছে ঘনমাত্রা বা মোলারিটি। আচ্ছা, মোলারিটির একক কি? মোলারিটির একক হচ্ছে মোল পার মোল পার লিটার। লিটার। এখন এটার বাংলা ভাষাটা কি, যে প্রতি লিটারে কত মোল আছে? না, প্রতি লিটারে এইখানে, এখন এইখানে তোমার প্রশ্ন আসতে পারে এইখানে আমরা 1000 কেন নিয়ে আসলাম হুদয়? এইখানে তো 1000 নিয়ে আসার কি কোনো এখানে কারণ আছে? এই যে প্রশ্নে কি কোথাও বলছে 1000-এর কথা? না, না। 1000 এখানে নিয়ে আসার রিজন আছে। রিজনটা হচ্ছে যে এটা এটা খুবই ভালোভাবে এটা বুঝবা। ওকে, তো এখন আমাদের যেহেতু মোলারিটি একক বের করতে বলছে, মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। ওকে, এখন 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার না? আমরা তো এটা জানি। ওকে, এখন 1 মিলিলিটার সমান কত সেন্টিমিটার কিউব? 1 মিলিলিটার সমান, মানে মিলিলিটারের সাথে সেন্টিমিটার কিউবের সম্পর্ক কি? ও,
এটা হচ্ছে এই যেগুলো মুখস্থ থাকা লাগবে কিন্তু। এ 10 ইনভার্স 2। না না, 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। বলতে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার, আর 1 মিটার কিউব সমান মানে তো 1000 লিটার। ওকে। আচ্ছা, এখন 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার। তো এখন আমি মিলিলিটার জায়গায় সেন্টিমিটার কিউব লিখতে পারি না? এইটুক, এই যে হ্যাঁ বুঝছো, এই অংশটুকু। বুঝ- ওকে, এখন দেখো, তাহলে মোল পার লিটার বা মোলার মানে, আমি যদি একটু মানে আরেকটু বিস্তারিত ভাবে বলি যে 1 লিটার অথবা 1000 মিলিলিটার অথবা 1000 সেন্টিমিটার কিউবে কতটুকু মোল আছে, ওইটাকে আমরা মোলারিটি বলতে পারবো। মানে আমাদের যেটা নর্মাল, এটা হচ্ছে তো 1 লিটারে কত মোল আছে, বাট 1 লিটার মানে যে 1000 সেন্টিমিটার কিউব, এটা তো এটা বুঝছো। মানে 1000 সেন্টিমিটার কিউবে হুম, কত মোল দ্রব্য আছে, সেইটাকে আমরা তার ঘনমাত্রা বা মোলারিটি বলতে পারবো। এটা বুঝছো? হ্যাঁ বুঝ ওকে, এখন দেখো, 1000 সেন্টিমিটার এই যে কিউবে এত গ্রাম আছে, 1787 গ্রাম। বাট এটা তো পিওর তো 100% না, এটার পার্সেন্টেজ দেওয়া আছে 86%। তারপর পার্সেন্টেজ ইউজ করে আমরা 1787 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণে কতটুকু সালফিউরিক অ্যাসিড ধ্রুব আছে আমরা ওইটা বের করছি। তারপরে এর মোল সংখ্যা বের করছি। এর মানে কি, 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে এত মোল সালফিউরিক অ্যাসিড আছে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে 1000 সেন্টিমিটার কিউবে যদি এত মোল থাকে, তাহলে তার তার ঘনমাত্রাই তো এইটা, মানে যত মোল থাকবে ওইটাই তো তার তার ঘনমাত্রা বা তার মোলারিটি। এটা বুঝছো? হ্যাঁ ওকে, এই ম্যাথটা কিন্তু মানে একটু টাফ আছে আর কি, মানে চিন্তা করার ক্ষেত্রে। এটা আশা করি বুঝছো যে এখানে 1000 নিয়ে আসার রিজন কি। কারণ আমাদের যেহেতু তোমার এই যে এই ঘনত্বের একক যেহেতু সেন্টিমিটার কিউবে দেওয়া, তো আমরা আসলে এটা সেন্টিমিটার কিউবেই নিয়ে আসছি। এটাই আসলে রিজন আর কি। ম্যাথটা বুঝছো? হুম, ওকে, আজকে যেগুলা ম্যাথ করাইলাম এগুলাতে ম্যাক্সিমাম হ্যান্ড ক্যালকুলেশন ছিল, প্লাস বোঝার অনেক জিনিস ছিল। পিপিএম, পিপিবি, ডাব্লু বাই ভি দেওয়া থাকলে কি বোঝায়, ডাব্লু বাই ডাব্লু দেওয়া থাকলে এই যে কি বোঝায়, শুধু পার্সেন্টেজ দেওয়া থাকলে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলা একদম কালকে একদম ছোট ছোট করে কালকে ক্লাসে আসবা, যাতে কোনো সমস্যা না হয়। এবং ঘনত্বের কোন এককের সাথে কোন এককের কি সম্পর্ক, তারপর মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, গ্রাম থেকে বা মোল থেকে গ্রাম মিলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে, এগুলা যাতে কালকে ভালোভাবে সবকিছু পারো, যাতে এগুলা সব ভালোভাবে রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে আসবে, যাতে কোনো সমস্যা না হয় আর। আচ্ছা। ঠিক আছে, আজকে পিডিএফ দিয়ে দিচ্ছি।